প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের সন্ধ্যাকালীন নিয়মিত আয়োজন প্রবাস টাইম। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন, ঠিক সন্ধ্যাবেলায় যখন প্রবাস টাইম নিয়ে আপনাদের সামনে হাজির হই, তখন আমাদের সাথে অতিথি হিসেবে এই অনুষ্ঠানে সংযুক্ত থাকেন দেশে এবং প্রবাস থেকে অনেকেই। আমরা অনুষ্ঠানের শুরুতে আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বরাবরের মতো আজকেও আমাদের সাথে অতিথিরা অংশ নিয়েছেন আলোচনায়। আমাদের সাথে কারা আলোচনায় থাকছেন আমরা শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে প্রবাস থেকে সংযুক্ত আছেন, ওমান থেকে আছেন মোহাম্মদ তৌহিদুল আলম, আহ্বায়ক ওমান যুবলীগ। আমাদের সাথে সংযুক্ত আছেন দেশ থেকে মোহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে সংযুক্ত আছেন অ্যাডভোকেট ফজলে রাব্বি, সোনারগাঁও পৌরসভার মেয়র মনোনয়ন প্রার্থী, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ রুহিন বালুজ, প্রেসিডেন্ট মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশন যশোর থেকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে আরও উপস্থিত আছেন অতিথি হিসেবে মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি নারায়ণগঞ্জ জেলা দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অতিথিদের আমাদের সাথে আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আর আপনারা দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে টেলিভিশন স্ক্রিনে দেখছেন, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বার থেকে ফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন, শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন। কথা নয়, আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা শুরুতেই প্রবাস দিয়ে যেতে চাই। তৌহিদুল আলম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে যখন প্রবাসীদের উপরে বড় ধরনের একটি ধাক্কা পড়েছে এবং বাংলাদেশ এর সাফারার, অনেক বড় সাফারার, কারণ প্রবাসের থেকে অনেক মানুষই কিন্তু দেশে ফেরত এসেছে এবং দেশে ফেরত আসার কারণে এই করোনা পরিস্থিতির কারণে অনেকেই কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে পারছে না, প্রবাসে ফিরতে পারছে না, যার কারণে একটি জটিলতা তৈরি হয়েছে এবং কয়েকদিন যাবতই রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু সমাবেশ করছে এই প্রবাসীরা এবং তাদেরকে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সরকারের প্রতি তারা আবেদন জানাচ্ছে। এ বিষয়ে যদি আপনি আমাদেরকে বলেন যে প্রবাসীরা এই বিষয়ে কিভাবে ভাবছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ জয়যাত্রা টিভিকে এবং সেই সাথে এই জয়যাত্রা টিভির সকল দর্শক এবং আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদেরকে ওমান এবং বহির্বিশ্বের সকল প্রবাসীদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। বর্তমানে বিশ্বের মানব জাতির এক আতঙ্কর, এক মহামারীর রোগের নাম হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে সকল মানব জাতি আক্রান্ত এবং যারা করোনাকালীন অবস্থায় কোভিড-19 শহীদ হয়েছেন ওনাদের প্রতি এবং ওনাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সেই সাথে আমি ওমানের ব্যাপারে যদি আমি ব্যাখ্যা দিতে চাই, আসলে ওমান খুব একটা শান্তি সুশৃঙ্খল রাষ্ট্র। এখানে যে মুহূর্তে যে আইন জারি করে সবাই ওই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সঠিকভাবে পালন করে। গত কিছুদিন আগে এই ওমানের মাটিতে দ্রুত ভাইরাস বৃদ্ধি পেয়েছিল, সেই জন্য লকডাউন দিয়েছিল। ওই লকডাউনের প্রেক্ষাপটে ওমানের মধ্যে পুরোটাই নিয়ন্ত্রণ এসে গেছে। ইতিমধ্যে ওমান দেশটাতে সবকিছু সচল করে দিছে। তার মধ্যে এখন আক্রান্তর হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলেও অন্য কান্ট্রি থেকে আমি মনে করি ওমানের মধ্যে খুবই ভালো আছে। এখানে আজকে আক্রান্ত হয়েছে 568
আজকের আক্রান্ত। এখানে টোটাল আক্রান্তর সংখ্যা হয়েছে 95,907 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে কোভিড-19 মারা গেছে 885 জন। তো এখন মোটামুটি ওমানের মধ্যে খুবই শান্তভাবে আমরা জীবনযাপন করতেছি। জনাব তৌহিদুল আলম, আমরা আবারও আপনার কাছে আসবো। আপনি আমাদেরকে জানাবেন যে এখন ওমানের যারা কর্মরত আছেন, আপনারা বাংলাদেশি প্রবাসী যারা আছেন, তারা আসলে অনেকেই যারা কর্মহীন হয়েছিলেন তারা কি অবস্থায় আছেন, আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে আমরা যেতে চাই মোহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি। জনাব মুনতাসির আলী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই প্রবাস টাইমে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই করোনা পরিস্থিতির কারণে আমরা যখন অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখন পর্যন্ত করোনা পরিস্থিতি আমাদের যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে গুনতে হচ্ছে এবং তার ভিতর দিয়েই কিন্তু আমাদেরকে আবার নতুন ধরনের আশঙ্কায় পড়তে হচ্ছে যে শীত মৌসুম শুরু হচ্ছে, সেকেন্ড ওয়েভ করোনার পরিস্থিতির আবার আসতে পারে বাংলাদেশে, সেই আশঙ্কায় কিন্তু দেশের মানুষ আমরা সবাই আছি। ঠিক এই পরিস্থিতিতে আপনাদের যে খেলাফত মজলিস সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আসলে এই করোনাকালীন সময়ে আপনারা মানুষের জন্য কি ধরনের কাজ করতে পেরেছেন? ধন্যবাদ কামরুজ্জামান আরিফ ভাইকে সন্ধ্যাকালীন জনপ্রিয় অনুষ্ঠান প্রবাস টাইমে উপস্থাপনা করার জন্য, এবং আমি স্বাগত জানাচ্ছি প্রবাস এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই বৈশ্বিক মহামারীর ভিতর আমরা যারা সুস্থ আছি আমরা মানবিকতার সাথে অসুস্থ লোকদের পাশে দাঁড়াবো, এটা সবারই প্রতিজ্ঞা হওয়া উচিত। সেই প্রত্যাশায় আমি বলছি যে খেলাফত মজলিস তার নির্দিষ্ট যে কর্মসূচি আছে, তার মৌলিক যে কর্মসূচি তার ভেতর একটা কর্মসূচি হচ্ছে আর্ত মানবতার সেবা করা। আমাদের সেই সংগঠনের নির্ধারিত কর্মসূচির আওতায় আমরা আর্ত মানবতার সেবায় আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমি সিলেট অঞ্চলে আমার বাড়ি এবং সিলেট জেলায় আমার বাড়ি। আমি করোনাকালীন সময়ে সিলেটে এসেছি। আমরা সিলেট বিভাগে অর্থাৎ সিলেট বিভাগের 4টি জেলায় করোনাকালীন সময়ে একদম শুরু থেকে এখন পর্যন্ত স্টে নাও এবং যতদিন করোনা থাকবে আমরা রোগী পরিবহনের ক্ষেত্রে দুটো নিজস্ব ফ্রি অ্যাম্বুলেন্স দিয়ে আমরা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি। যে সমস্ত রোগী হসপিটালে ভর্তি হচ্ছে তাদের খোঁজখবর রাখা এবং কারো অর্থনৈতিক সংকট হলে তাদেরকে সাহায্য করা, খাদ্য সহায়তা দেওয়া এবং প্রথম দিকে দাফন কাফনেও আমরা লোকদেরকে সহায়তা করেছি। আমাদের 10 জনের একটা টিম আছে যারা 24 আওয়ার্স এখানে কাজ করছে। পাশাপাশি আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে তা বিশেষ করে সিলেট সহ সারা দেশে যে ব্রাঞ্চগুলো আছে প্রত্যেক ব্রাঞ্চকে নিজস্ব তহবিল গঠন করে মানে আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী, করোনা শ্রমজীবী জনগোষ্ঠী যারা করোনাকালীন সময়ে আয় বঞ্চিত হয়েছে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে টিম গঠন করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দল মত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষকে মানবিকতার জায়গা থেকে আর্থ মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং এখনো আছি। এবং আপনি যে কথাটা বলছেন দ্বিতীয় যে ওয়েভ আসছে, এখন সমস্যা হচ্ছে যে বেসরকারি ভাবে বা রাজনৈতিক দলগুলো যার যার জায়গা থেকে অথবা সামাজিক প্রতিষ্ঠানগুলো যার যার জায়গা থেকে এবং আপনি একটা টিভি চ্যানেলের জায়গা থেকেও এই আলোচনাটাও কার্যত আর্থ মানবতার সেবার জন্যই আপনি আয়োজন করেছেন। আমরা ভূমিকা রাখছি, কিন্তু দেশের সরকারি ব্যবস্থাপনায় সরকার কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই ব্যর্থতাগুলো বড় দাগেই ধীরে ধীরে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। এবং একসাথে যদি এগুলো আসতো তাহলে এগুলো কত ভয়াবহ এবং ভয়ঙ্কর জিনিস হিসেবে আমাদের কাছে আসতো আমরা জানি না। সুতরাং মানুষ এখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন যে লোকজন যাতে হাসপাতালে যায়,
এখন হাসপাতালে তো মানুষ যাওয়ার জন্য, রোগী হাসপাতালে ভর্তি হবে। আমরা করোনার আগে যেখানে দেখেছি আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে বারান্দায় রোগী শুয়ে থাকত, কিন্তু এখানে কোভিড এর জন্য যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করা হয়েছে, এখন মানুষ ভয়ে হাসপাতালে যায় না। মানুষের ধারণা হয়ে গেছে যে হাসপাতালে কোনো সেবা নাই, সেখানে গেলে মারা যাবে। সুতরাং ঘরে বসে মানুষ মরতে রাজি, কিন্তু হাসপাতালে যেতে চায় না। এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানুষের ভিতরে ভয় ভীতি তৈরি হয়েছে, এবং স্বাস্থ্য বিভাগ যে বড় বড় দুর্নীতির প্রমাণ ইতিমধ্যে জাতির সামনে আপনাদের মাধ্যমে চলে এসেছে, এগুলো নিয়ে মানুষের ভিতরে মারাত্মক ধরনের ভয়ভীতি আছে। ডাক্তাররা দৈনন্দিন যারা মানে চেম্বার করছেন, তারা অনেকেই চেম্বার করছেন না। এই সমস্ত মিলিয়ে জনগণের সুরক্ষার জন্য জনগণের পাশে দাঁড়িয়েছে, এবং জনগণকে নিয়ে যারা রাজনীতি করে, সামাজিক কাজ করে, তারা জনগণের পাশে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দাঁড়িয়েছে। আমরাও খেলাফত মজলিস আমাদের সামর্থ্য অনুযায়ী অত্যন্ত দায়িত্বশীলতার সাথে, মানবিকতার সাথে আমরা জনগণের পাশে আছি, এবং ভবিষ্যতেও যতক্ষণ থাকবে আমরা সকল মানুষের সুস্থতা কামনা করি, নিরাপদ জীবনযাপন কামনা করি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই সেবাগুলো আমরা দিয়ে যাব, এই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি। জি, আমরা আবারও আসবো আপনার কাছে জনাব মুনতাসির আলী। আমরা জানার চেষ্টা করব যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, বিশেষ করে করোনা পরিস্থিতি মোকাবেলার শুরু থেকে যে পদক্ষেপগুলো নিয়েছেন এবং এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছেন, সেগুলো আসলে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য, এবং আমরা অন্যান্য ইউরোপের কান্ট্রিগুলো বা অন্যান্য দেশগুলোতে করোনা পরিস্থিতি দেখেছি যেগুলোতে করোনা ভাইরাস খুব কঠিন আকারে তাদেরকে ধরেছিল এবং করোনা পরিস্থিতির কারণে মানুষ অনেকের মৃত্যু হয়েছে এই বিভিন্ন দেশে। সেখান থেকে তারা কিন্তু বের হয়ে এখন অনেকটা স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু আমাদের শুরু থেকে করোনা পরিস্থিতির মৃত্যু এবং আক্রান্তের যে সংখ্যা, সেখান থেকে কিন্তু আমরা উল্লেখযোগ্য হারে আমরা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি। সেই বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ নিয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। আমরা এখন জানতে চাইব অ্যাডভোকেট ফজলে রাব্বি, সোনারগাঁও পৌরসভা মেয়র মনোনয়ন প্রার্থী, নারায়ণগঞ্জ থেকে। জনাব ফজলে রাব্বি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? অ্যাডভোকেট ফজলে রাব্বি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আজকের প্রবাস টাইমে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, করোনা পরিস্থিতি, কারণ আমাদের বিশ্বে এখন একটা পরিস্থিতিই আমাদের সামনে বড় আকারে আছে, সেটা করোনা পরিস্থিতি। করোনার বাইরে আমরা এখন পর্যন্ত তেমন কোনো বিষয় চিন্তা করার সুযোগ এখনও আমাদের হয়ে ওঠেনি, কারণ এই পরিস্থিতি মোকাবেলা সারা বিশ্বের মানুষই করতে হচ্ছে এখন পর্যন্ত। এই পরিস্থিতিতে আপনি, আপনার পরিচয় আমরা পেয়েছি যে পৌরসভার মেয়র মনোনয়ন প্রার্থী, একজন জনগণের প্রতিনিধি হওয়ার জন্য আপনি চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে আপনারা বা আপনি ব্যক্তিগত উদ্যোগে সহ সাংগঠনিক উদ্যোগ নিয়ে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে কতটুকু আপনারা দাঁড়াতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে। আজকে এই করোনা সংকটকালীন সময়ে আপনারা যে ভার্চুয়াল টক শোর আয়োজন করেছেন, এটাও একটা করোনা যুদ্ধের সামিল। আপনারা করোনা যুদ্ধে সামিল হয়েছেন, এজন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের সকল পার্টিসিপেন্ট যারা আজকে অংশগ্রহণ করেছেন দেশে এবং প্রবাসে থেকে, এবং তাদের প্রতি ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানকে অনলাইনে থেকে দেখছেন, শুনছেন। সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব করোনা সংকটের আক্রান্ত। কোভিড-19 সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আজকে এই করোনায় সারা বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ এই করোনার ভয়ে ভীত। আজকে আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনার সংকটকাল শুরু হওয়া থেকেই অদ্যাবধি বিভিন্ন কর্মসূচি নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। আমি আমার খেলাফত মজলিসের ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি কতগুলি কথা বলেছেন, সরকারের ব্যর্থতার কথা বলেছেন। আমি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার মা। উনি এই করোনার যে মহামারী, করোনার যে সংকট, করোনার যে ভয়াবহতা, এটাকে উপলব্ধি করেই সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। উনি ওনার সরকার এবং দলের নেতাকর্মী, তৃণমূল থেকে সমস্ত নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন
যার যার অবস্থান থেকে যার যার যা কিছু আছে তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আমার ব্যক্তিগতভাবে আমি সোনারগাঁ পৌরসভা, ঢাকার অতি সন্নিকটে একটা ঐতিহ্যবাহী অঞ্চল, এই সোনারগাঁ পৌরসভায় করোনায় ওই সময়ে অনেকে আক্রান্ত হয়েছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার সংগঠনের অনেকেই এই করোনাকালীন সময়ে এগিয়ে আসছে। তাদের মধ্যে আপনার স্বাস্থ্যবিধি সচেতনতা সৃষ্টি করা, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, এবং আমাদের যে বর্তমান সংসদ সদস্য আছেন ওনার নেতৃত্বে, ওনার তত্ত্বাবধানে সেখানে টিম করা হয়েছে। এই টিম যথাসাধ্য চেষ্টা করে এই করোনাকালীন সংকটে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে এবং করোনার যে রোগী মারা গেছে তাদেরকে সঠিকভাবে দাফন করার জন্য একটা টিম করা হয়েছে। এভাবে আমরা করোনা সংকটকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই করোনা সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষের পাশে দাঁড়িয়েছি বলেই এবং সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে বলেই আজকে করোনা সংকট উত্তরণ করা, করোনা সংকট মোকাবেলা করা সম্ভব হয়েছে। আমার খেলাফত মজলিসের ভাই বলেছেন বিভিন্ন ব্যর্থতার কথা, তিনি হাসপাতালে এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দুর্নীতি এবং অব্যবস্থার কথা বলেছেন। আমি ওনার ব্যাপারটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি দেখেন করোনা সংকটকাল শুরু থেকেই উনি ওনার সরকারের সমস্ত বিভাগ থেকে সর্বতভাবে করোনাকে মোকাবেলা করে এগিয়ে এসেছেন। উনি আপনার করোনা সংকট মোকাবেলার জন্য ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সঠিক জনবল সৃষ্টি করা এবং পর্যাপ্ত পিসিআর ল্যাব স্থাপন করা এবং যে করোনার সুরক্ষা সামগ্রী যেগুলি আছে এগুলিকে বাংলাদেশে যাতে পর্যাপ্ত পাওয়া যায় তার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, এই করোনা সংকটকালে উত্তরণের জন্য যারা বিভিন্ন জায়গায় অভাব অনটন দেখা দিতে পারে সেই জন্য খাদ্য মন্ত্রণালয়কে তিনি বিশেষ নির্দেশনা দিয়েছেন যাতে এই খাদ্যের অভাব না হয়, খাদ্য সামগ্রীর দ্রব্যমূল্যের দাম যাতে আমাদের নাগালে থাকে। এবং উনি বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং হ্যান্ড গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার বিতরণের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, উনি এই করোনা সংকটকালে আপনারা দেখেছেন বাংলাদেশের বুকে আমপান নামক ঘূর্ণিঝড় আঘাত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনা সংকটকাল উত্তরণের সাথে সাথে, করোনা মোকাবেলার সাথে সাথে উনি ওনার মন্ত্রণালয় নিয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিয়ে এই আমপানকেও মোকাবেলা করেছেন। একমাত্র জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এটা সম্ভব হয়েছে, কারণ তার মতো সুদক্ষ নেত্রী, তার মতো যে সুদক্ষ রাষ্ট্রনায়ক, উনি পেরেছেন বাংলাদেশে যে করোনার সময় যে মহামারী, করোনার সময় যে ঘূর্ণিঝড় আমপান এসেছে, এই আমপানে বাংলাদেশের মানুষকে সুরক্ষা করার জন্য এবং আমপান মোকাবেলা করে এই করোনা সংকট উত্তরণের জন্য উনি এগিয়ে গেছেন। জনাব অ্যাডভোকেট ফজলুর রাব্বি, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা জানি যে এই করোনা পরিস্থিতির ভিতরে আমাদেরকে, আপনি ঠিকই বলেছেন যে আমফানের মতো দুর্যোগ আমাদের সামনে এসেছে, বন্যা পরিস্থিতি, ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে এই বছর বাংলাদেশকে পড়তে হয়েছে। নানা রকম দুর্যোগের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আমরা এই প্রসঙ্গ নিয়ে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে বিভিন্ন জায়গাতেই কথা হবে, পক্ষে বিপক্ষে অবশ্যই কথা থাকবে। আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা যেতে চাই মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। মোহাম্মদ মোজাম্মেল হক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম সালাম। জি, আমি আপনার কাছে জানতে চাইবো একটি স্পেসিফিক বিষয়ে, যে করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, সারা পৃথিবীতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভিতরে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিক শ্রেণী। আপনি সেই দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ জেলার। আপনি বলবেন যে এই যে শ্রমিক শ্রেণী, যারা নিম্ন আয়ের মানুষ, যারা এই করোনা পরিস্থিতির কারণে তাদেরকে অর্থনৈতিক কষ্টের ভিতরে পড়তে হয়েছে এবং নানা রকম কষ্টের ভিতর দিয়ে করোনা পরিস্থিতি পার করতে হচ্ছে, এই অবস্থায় যখন আমরা বর্তমান সরকার জীবন জীবিকা স্বাভাবিক রেখে করোনা পরিস্থিতি মোকাবেলা করার যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই অনুযায়ী যে কাজ করে যাচ্ছেন, সেটা দিয়ে এই যে শ্রমিক শ্রেণী বা নিম্ন আয়ের যে মানুষগুলো, সেই মানুষগুলো কতটা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে এবং এখন পর্যন্ত তাদের যে সমস্যা, করোনা পরিস্থিতির যে ধকল, সেটাকে কাটিয়ে উঠতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনকে এবং যারা আজকে লাইভ দেখছেন এবং যারা লাইভে আছেন। প্রথমে আমি জানাচ্ছি
এই করোনা মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থ কামনা করছি। এবং আমাদের প্রথমে আমি বলতে চাচ্ছি, আমাদের এই সংগঠনটি 1973 সালে, এবং আমার এই সংগঠনের আমার প্রাণপ্রিয় নেতা জননেতা মরহুম আলহাজ হাসান ওসমান সাহেব আমাদের এই সংগঠনের উপদেষ্টা ছিলেন। উনি শ্রমিক বান্ধব, শ্রমিকদের জন্য অনেক ভালো মন্দ সে খোঁজ খবর নিয়েছেন। উনি আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তার সাথে সাথে জানাচ্ছি এই ওসমান পরিবারের অর্থাৎ নাজিম ওসমান সাহেবের সহধর্মিণী এবং তার একমাত্র সন্তান আলহাজ আদিল ওসমান, ওনাদের পরিবারে অনেকে অসুস্থ, এবং দেশবাসীর কাছে আমাদের নারায়ণগঞ্জ দোকান কর্মচারীর পক্ষ থেকে তাদের জন্য দোয়া চাচ্ছি। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেন। কেননা আমাদের আলহাজ নাজিম ওসমান সাহেব মারা যাওয়ার পরে আমরা খুব অসহায় ছিলাম। আমাদের ধারানো শ্রমিকদের কথা বলার কোনো জায়গা ছিল না। তার উত্তরসূরি, তারই সন্তান আদিল ওসমান আমাদের কাছে নিয়েছেন টেনে। উনি আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা। এই করোনা মুহূর্তে উনি আমাদের শ্রমিকদের পাশে ছিলেন। উনি সুবিধা অসুবিধা আমাদের খোঁজখবর নিয়েছেন। উনি আমাদের ঈদের এই সহকারে অন্যান্য সময় আমরা যে সমস্যা পড়েছি, আমরা একমাত্র তার থেকে আমরা সহযোগিতা পেয়েছি। এই জন্য আমাদের সংগঠন থেকে তার দীর্ঘায়ু কামনা করি, যেন শ্রমিকদের পাশে তিনি কাজ করতে পারেন। আর যে কথা বললেই নয়, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব নেত্রী, উনি শ্রমিকদের জন্য যেই ধরনের ঘোষণা দিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জের শ্রমিকরা, কর্মচারীরা তা থেকে বঞ্চিত হয়েছে। আপনারা জানেন, সবচেয়ে কঠিন পরিশ্রম আমাদের নারায়ণগঞ্জ দোকান কর্মচারীরা দিয়ে থাকে। দুঃখের সাথে বলতে হয়, আমরা সকাল 9টার দিকে আসি, 10টা 11টার দিকে আমরা পর্যন্ত ডিউটি করি। আমাদের শ্রম আইনে বলা আছে 8 ঘন্টা ডিউটি, কিন্তু না, আমরা 10 ঘন্টা 12 ঘন্টা আমরা ডিউটি করি। দেখা যাচ্ছে যদি আমরা একদিন বা 2 দিন না আসি, আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করে দিচ্ছে। আমরা একটা বিরাট একটা সমস্যায় জর্জরিত। তারপরও এই মহামারীতে আমরা কোনো মালিকের কোনো সহযোগিতা পাইনি। আমি বারবার আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রকার মালিক সভাপতির বরাবর আবেদন করেছি, যেন এই করোনা মুহূর্তে অন্তত পক্ষে আমার কর্মচারীরা যেন 2 বেলা খেয়ে পরে বাঁচতে পারে, এদিকে দৃষ্টি দেওয়ার জন্য। কিন্তু তারা দেয়নি, এমনকি তারা বেতনটা পুরা দেয়নি। মহামারীর যে আমাদের ঘোষণা দিয়েছিল সরকার বন্দর, সে বন্দর বেতনটা দেয়নি। এমনকি 1 বছর কাজ করার পরে আমাদের যে ঈদের একটা বোনাস পাই, আমাদের বোনাস থেকে আমাদের বঞ্চিত করেছে। আমি বারবার তার লিখিত আবেদন করে আমরা তার কোনো জবাব পাইনি। অতি দুঃখের সহিত বলতে হয়, গত 2 দিন আগে আমাদের নারায়ণগঞ্জ জেলার মালিক সমিতির সহসভাপতি এবং সময় মার্কেট মালিক সমিতির সহসভাপতি হাসান সাহেব উদিতে বলেছিলেন আপনাদের আমাদের জয়যাত্রা টেলিভিশনে এক লাইভে এসে, যে উনি শ্রমিকদের বোনাস এবং বেতন সবই দেয়। আসলে তা না। আমি বারবার বলার পর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং কাগজ আসছে। এই মহামারীতে অনেক মালিক আমাদের কর্মচারীদের চাকরিচ্যুত করেছেন। আমি এই ব্যাপারে মালিকদের সাথে কথা বলেছি, তারা কর্ণপাতই করিনি। আমি লাস্টে নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরে আমি আবেদন করেছি যেন শ্রমিকরা তাদের চাকরি ফিরে পেতে পারে, কিন্তু তারপরও শ্রমিক মালিকরা তাদের কোনো কর্ণপাত করেনি। আমি বলতে চাই, আমরা শ্রমিকরা কেন এত অবহেলায় মালিকদের কাছে? কারণ আমাদের এতগুলি দাবি থাকাতে আমরা কোনো দাবি মালিকের কাছ থেকে 1973 সাল পর্যন্ত বিভিন্ন ভাবে আবেদন করি, তাদের কাছ থেকে আমরা এটা পাইনি। কারণ আমরা এই করোনা মুহূর্তে তারপর আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা দোকানে ডিউটি করে গেছি।
আমি তাতে মোজাম্মেল হক, জনাব ব্যাপারে- মোজাম্মেল হক, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো, আমরা শুনবো আপনাদের যে দাবিগুলো রয়েছে এবং আপনাদের যে শ্রমিক যে কর্মচারী রয়েছেন তাদেরকে এই করোনা পরিস্থিতির ভিতরে স্বাভাবিক জীবনযাপনে ফেরার জন্য সরকারের কাছে কী ধরনের আবেদন আপনাদের আছে এবং মালিকদের কাছে কী ধরনের আবেদন আছে আমরা জানবো আপনার কাছে। আমরা এ পর্যায়ে যেতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ রুহিন বালুচ, প্রেসিডেন্ট মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশন, যশোর। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই বাংলাদেশে যে সাংবাদিকতার ক্ষেত্রে আমরা শুরু থেকেই দেখেছি, করোনা পরিস্থিতির ভিতরেও আমরা দেখেছি এবং এর আগেও আমরা দেখেছি যে এই সাংবাদিকদের উপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হামলা মামলা সহ বিভিন্ন ধরনের নির্যাতন নেমে এসেছে। যখন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে এই যে হামলা মামলা সরকারে এবং বিভিন্ন ধরনের নানা নির্যাতন কিন্তু এই সাংবাদিকদের করা হয়েছে এবং অল্প সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাংবাদিকদের উপরে কী ধরনের বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল থেকে বা ব্যবসায়িক মহল থেকে বা অন্যান্য মহল থেকেও কিন্তু বিভিন্ন ধরনের আঘাত এসেছে। এই যে সাংবাদিকদের উপরে বা তাদের স্বাধীন সাংবাদিকতার উপরে যে হস্তক্ষেপ, সেটা আসলে আপনারা কিভাবে দেখছেন, যেহেতু আপনি মানবাধিকারের সাথে সংযুক্ত রয়েছেন, সেটা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কতটুকু বাধাগ্রস্ত হতে পারে? জি, আবারও আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই মহান স্রষ্টা রাব্বুল আলামিনকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সুস্থ আছি। তো দেখুন, আমাদের বাংলাদেশ কনস্টিটিউশন অর্থাৎ বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ এর উপ অনুচ্ছেদ ২ এর খ এর আলোকে সাংবাদিকতা এবং সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশ সংবিধান দিয়েছে। তো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তাদের পেশাগত দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না, বিন্দুমাত্র পিছু পায় না। তথাপিও আমরা দেখি যে সাংবাদিকদের উপর নানানভাবে বিভিন্ন অত্যাচার জুলুম এগুলো চলে আসছে। ইভেন এই করোনার মধ্যে কিন্তু সাংবাদিকদের উপর যে হামলা নির্যাতন এগুলো বন্ধ হয়নি। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, সেটা হলো যে আইন ও সালিশ কেন্দ্রের গত 2019 ডিসেম্বরে একটি প্রতিবেদন ছিল। সেই পরিসংখ্যান বা প্রতিবেদনে ওখানে বলা হয়েছিল যে 2019 সালে মোট 142 জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশে। এবং 2020 সালের যে পরিসংখ্যান সেটা হলো যে জানুয়ারি মাসে 17 জন, ফেব্রুয়ারি মাসে 18 জন, মার্চে 15 জন, এপ্রিলে 36 জন, মেতে 40 জন এবং জুনে 30, মোট 106 জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এখন আমাদের যেটা আইনের ভাষ্য সাংবাদিকরা কেন নির্যাতিত হবেন, যেহেতু বাংলাদেশ সংবিধান স্পষ্টত সংবিধানের আর্টিকেল 39 বলে দিয়েছে যে সাংবাদিকতা একটা স্বাধীন পেশা। এবং আমাদের যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আপনি জানেন 1948 এর আর্টিকেল 19 অর্থাৎ অনুচ্ছেদ 19-এও বলা আছে যে মত প্রকাশের স্বাধীনতা, অভিমত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা পৃথিবীবাসী রয়েছে। এখন প্রশ্ন হলো সাংবাদিকরা কেন নির্যাতিত হন। দেখুন, সাংবাদিকরা তো তখনই নির্যাতিত হন যখন সাংবাদিকরা একটি অন্যায়ের বিরুদ্ধে কলম তুলে ধরেন। এখন এই অন্যায়গুলো কারা করে? সমাজের প্রভাবশালী ব্যক্তিরা অন্যায় করে, হোয়াইট কলার ক্রাইম যারা করে ওনারা অন্যায় করেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সেই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত দলের নাম ভাঙিয়ে কিছু দুর্বৃত্ত তারা অন্যায় করে। এখন এই অন্যায়ের বিরুদ্ধে যখন সাংবাদিকরা লিখতে যায় তখন সাংবাদিকদের উপর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্যাতন আসে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই যে সাংবাদিকরা নির্যাতিত হয়, আমাদের দেশে কিন্তু সাংবাদিকদের সুরক্ষার জন্য তেমন কোনো ওয়েল ফাউন্ডেড কোনো ফাউন্ডেশন স্টিল নাও তৈরি হয়নি। যেমন আপনার ব্রিটিশ ভিত্তিক মানে লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান আছে যেটি হলো মিডিয়া লিগাল ডিফেন্স ইনিশিয়েটিভ। মিডিয়া লিগাল
ডিফেন্স ইনিশিয়েটিভ, তাদের কাজ হলো সাংবাদিকদেরকে প্রোটেকশন দেওয়া। যদি সেটা রুলিং পার্টি হোক, নন রুলিং পার্টি হোক, যে কোনো ব্যক্তি দ্বারা তারা যদি সাংবাদিকরা আক্রান্ত হয়, তাহলে তারা কিন্তু সাংবাদিকদের পাশে ইনস্ট্যান্টলি চলে যায় এবং তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে, আইনি সহায়তা করে, প্রশাসনিক সহায়তা করে, বিভিন্নভাবে সহায়তা করে। এরপরে আরেকটি প্রতিষ্ঠান আছে যেটি আপনি জানেন, সেটা হলো যুক্তরাষ্ট্র। সেটা যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠান, সেটির নাম হলো রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অফ দ্য প্রেস। এখানে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটির কাজ হলো যে যুক্তরাষ্ট্রে যে সাংবাদিকগুলো নির্যাতিত হবে, যে সাংবাদিকদের উপর অপশক্তির আক্রমণ আসবে, সেই শক্তিটাকে প্রতিহত করা। কিন্তু আমাদের বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আবার দেখা যায় যে আমাদের সাংবাদিকরা যখন একটি সত্যি রিপোর্ট পাবলিশ করলো, তখন ক্ষমতার অপব্যবহার এবং আইনি অপব্যবহার করে কিছু মানুষ সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করে দিচ্ছে। তবে এখানে একটি বিষয় আপনাকে বলি যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্ত আছে, সেটি হচ্ছে 48 DLR এ, এখানে পেজ নম্বর 176-এ বলা আছে যে একটি সাংবাদিকের বিরুদ্ধে বা সংবাদপত্রের বিরুদ্ধে কখন মানহানির মামলা করা যায়। যদি একটা সংবাদপত্রের মানে সংবাদের পুরো পুরো অংশটাই মিথ্যা হয়, তখন কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করা যাবে এবং মানহানির মামলা টিকবে। যদি আংশিক মিথ্যা হয়, আংশিক সত্য হয়, তথাপিও কিন্তু মানহানির মামলা টিকবে না। তো আইনের সবচেয়ে বড় মানে সফলতা এখানেই যে 48 DLR এ মহামান্য সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছেন। এখন আমরা হুটহাট করেই মামলা করে দিচ্ছি। তো আমাদের কিছু লেখনা রয়েছে যে আমরা হয়তো কারোর মনো তৃপ্তির জন্য, কাউকে খুশি করার জন্য আমরাও অনেক সময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে দিই। তবে এটা মানে মেইনলি রেজাল্ট অফ নট নোয়িং দ্য ল, আইন না জানার কারণে এটা হয়ে থাকে। এছাড়া আমি আরেকটা বলি, সেটা হলো যে আমাদের 44 DLR এ মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন যে সংবাদপত্রের স্বাধীনতা আইন দ্বারা স্বীকৃত। সাংবাদিক তিনি হতে পারেন জার্নালিস্ট, হতে পারেন করেসপন্ডেন্ট, হতে পারেন রিপোর্টার। তো উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করতে যে উনি সত্যটাকে উন্মোচন করার আপ্রাণ চেষ্টা করে থাকেন। আমাদের সাথে যখন আমাদের মিথ্যার সাথে যখন লেগে যায়, তখনই আমরা চেষ্টা করি যে সাংবাদিকদেরকে কিভাবে প্রতিহত করা যায়। তবে সবচেয়ে অ্যালার্মিং বিষয় হলো যে এই করোনার মধ্যেও কিন্তু সাংবাদিকরা মানে নির্যাতন হাত থেকে রেহাই পায়নি। ইভেন আমাদের যশোরের জয়যাত্রা টেলিভিশনের যিনি প্রতিনিধি আছেন, রাশেদ সাহেব, উনি কয়েকদিন আগে একটি রিপোর্ট করেছেন কোন একজন ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবাধিকারে, যে তার ভূমিদস্যুরা জমি গ্রাস করতেছে। তো উনি যখন এই রিপোর্টটা করলেন, তখন দেখা গেল যে ওনার বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি থানায় একটা জিডি করলো। তো এখন থানায় যে জিডি করেছেন, এখন থানায় জিডি করেছেন, এখন ঘটনার আংশিক যদি মিথ্যা হয়, তাহলে সেই জিডিটা কতটুকু লাই করবে, এটি একটি ব্যাপার। আর দ্বিতীয় নম্বর ব্যাপার হলো যে যেখানে শত শত মানুষ একজন স্থানীয় মানে স্থানীয় সন্ত্রাস শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে যদি কয়েকশো মানুষ তারা ওপেন পাবলিক মানে ওপেন প্লেসে স্টেটমেন্ট দেয় যে না, সে তার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত, সে ভূমিদস্যু, তাহলে একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব তিনি অবশ্যই পালন করবেন। কারণ সাংবাদিকরা যেমন কমিটেড টু সোসাইটি, কমিটেড টু কান্ট্রি, কমিটেড টু পিপল, সত্য উন্মোচনের জন্য, আমরা লয়াররা আমরা নিজেরাও কমিটেড টু সোসাইটি, কমিটেড টু ল, কমিটেড টু কান্ট্রি, টু এস্টাবলিশ জাস্টিস। এখন আমাদের এই যে সাংবাদিকদের উপরে অব্যাহত নিপীড়ন, আমরা ইতিপূর্বেও দেখেছি যে অনেক সাংবাদিক ভাই, অনেক সাংবাদিক, বিজ্ঞ সাংবাদিক যারা মানে অত্যন্ত এমিনেন্ট সাংবাদিক ছিলেন, ওনারাও অনেকবার অনেকভাবে আক্রমণের শিকার হয়েছেন। তো যার ফলশ্রুতিতে আমি আপনার মাধ্যমে আমাদের সরকার বাহাদুরের প্রতি নিবেদন করব যে আমাদের সাংবাদিকদের সুরক্ষার জন্য, এবং সাংবাদিকরা যেহেতু কনস্টিটিউশনালি ওনাদের সংবাদপত্রের এবং সাংবাদিকতার স্বাধীনতা দেওয়া হয়েছে, এই স্বাধীনতাকে আরো বেশি সুনিশ্চিত করার জন্য অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ রহিন বালুচ, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আবারও আসার চেষ্টা করব আপনার কাছে। আমরা আরো একবার যেতে চাই ওমানে। জনাব তৌহিদুল আলম, নিশ্চয়ই আপনি আমাদের সাথে আছেন। জনাব তৌহিদুল আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
তৌহিদুল আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা তৌহিদুল আলমকে যদি পাই তাহলে আবারও আমরা ওমানে যাব। ওমান যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম আমাদের সাথে আছেন। আমরা আরও একবার যেতে চাই জনাব মুনতাসির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, আপনি যে প্রসঙ্গ নিয়ে বলছেন যে সরকারের যে ব্যর্থতার যে জায়গাগুলো আপনি বলেছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। আমরা এই পরের পার্টে আমরা সবার কাছেই সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আবেদন জানাবো। আমরা জানতে চাইবো যে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, অন্যান্য দেশের নিশ্চয়ই আপনাদের সব উদাহরণগুলোই সামনে রয়েছেন যারা করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত অবস্থা ছিল সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। সেই দিক বিবেচনায় বাংলাদেশ সরকার যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সেই ব্যবস্থাগুলো কতটা যুক্তিযুক্ত হচ্ছে এবং আপনারা কতটুকু সরকারের এই যে কার্যক্রমকে আপনারা সাপোর্ট করছেন বা কতটুকু সরকার করতে পারছে করোনা পরিস্থিতি মোকাবেলা? প্রথমত সরকার করোনা পরিস্থিতিতে যে পদক্ষেপগুলো নিয়েছে কোনো পদক্ষেপকেই আমি সমর্থন করতে পারছি। তার কারণ হচ্ছে চীনে যখন এটা ডিসেম্বরে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তখন জানুয়ারি থেকে আমরা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড আমরা নোন যে এরকম একটা বৈশ্বিক মহামারী সবাইকে আক্রান্ত করি। আমরা কিন্তু কখনোই আমাদের বর্ডার সিলগালা করিনি। অন্যরা তাদের বর্ডার সিলগালা করার কারণে আমরা অটোমেটিক এটা সিল হয়ে গেল। এর পরবর্তী সময়ে মার্চের 26 তারিখ থেকে যখন ওনারা লকডাউন দিয়েছেন, বাংলাদেশের মতো এই কোটি কোটি শ্রমজীবী মানুষের দেশে এই লকডাউন প্রসেসটা এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কতটা কার্যকর এবং কতটা কার্যকর নয় এটা এক্সপার্ট অপিনিয়ন দিয়ে নিয়ে তারপরে কিন্তু সরকার কার্যত লকডাউন দিয়েছে, কিন্তু শ্রমজীবী মানুষের পেটের দায়ে মানুষ দেখা গেছে ঢাকা শহরেই আমরা লক্ষ্য করেছি যে মেইন রোডগুলিতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে এই লকডাউন কার্যকর করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা গলিতে রিক্সা ভ্যান সহ বাজার সবগুলোই মানুষ খোলা রেখেছে তার জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে। সুতরাং আমাদের দেশের এই লকডাউন পরিস্থিতিটা এক্সপার্টাইজ পজিশন থেকে আমরা দিয়েছি কিনা এটাও প্রশ্নবিদ্ধ। পরবর্তীতে দুর্যোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেভাবে সমন্বয়ের সাথে কাজ করার দরকার ছিল, এই সমন্বয়ের যথেষ্ট পরিমাণ অভাব ছিল। আমাদের অ্যাডভোকেট ফজলে রাব্বি ভাই বলেছেন প্রধানমন্ত্রীর কথা, উনি অনেক উচ্ছ্বাসিত ভাবেই মানবতার মাও বলেছেন। আমি ওনার কথার প্রতি সম্মান জানাই, ওনার যে আবেগ আছে তাকেও সম্মান জানাই, কিন্তু ওনাকে ভাবতে হবে যে সরকার প্রধানই কেবল সরকার নয়, সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান আছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়কে আলাদা আলাদা করে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং 3 জন সচিবের উপস্থিতিতে সাহেব করিমদের যখন জন্ম হয়, সাবরিনাদের জন্ম হয় এবং একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার আব্দুল মালেকের যখন জন্ম হয়, তখন এটা ট্রান্সপারেন্সি এটা কোথায় থাকে, অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় থাকে? এর দায় কি সরকারকে নিতে হবে না? এখানে স্বাস্থ্য সুরক্ষার যে প্রয়োজনীয় সামগ্রী আছে, ফ্রন্টলাইনার যারা পুলিশ প্রশাসন এবং ডাক্তাররা যারা মাঠে কাজ করেছে তারাই অভিযোগ N95 মাস্ক নিয়ে তারা অভিযোগ তুলেছে। তখন এই সমস্ত বিষয়ে কোন পদক্ষেপ, কোন তদন্ত রিপোর্ট এখনো তো জাতির সামনে আসে না। স্বাস্থ্যের ডিজি মহোদয়কে পরিবর্তন করা হয়েছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার কোনো শ্বেতপত্র তো এখনো আসেনি। উপরন্তু আমাদের অ্যাডভোকেট রহিম পালুস ভাই যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 39, 40, 41 যে সাংবাদিকদের যে স্বাধীনতা দেওয়া হয়েছে, পলিটিক্যাল গ্রুপের যে স্বাধীনতা দেওয়া হয়েছে, নাগরিককে যে মৌলিক বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, সেগুলো বরং ত্রুটি চেপে ধরার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে। আর তার অন্তরালে দুর্নীতিবাদরা এখানে নানান রকম ব্যবসা করেছে। করোনাকালীন সময়ে যেখানে মানবিকভাবে সাড়া দেওয়ার কথা এবং সরকার এখানে প্রত্যেকটা জনগণকে ইনফ্লুয়েন্স করার কথা, সেখানে সরকারি লেভেল থেকে যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি দুর্নীতির অভিযোগে অথবা দুর্নীতির দায়ে তাকে অপসারণ করে আরেকজন নতুন ডিজি নিয়োগ করা হয়, তখন সাধারণ জনগণের কাছে মানবিক কোনো দৃষ্টান্ত থাকে না। এবং ইতিমধ্যে যেখানে প্রদীপের জন্ম হয়েছে, যেখানে আব্দুল মালেকের মতো ড্রাইভারের জন্ম হয়েছে, সাহেব করিমের জন্ম হয়েছে, সাবরিনার জন্ম হয়েছে, আরিফের জন্ম হয়েছে, তারও আগে ক্যাসিনি সম্রাটের জন্ম হয়েছে। সুতরাং আমাদের জাতির সামনে এমন কোনো ইনফ্লুয়েন্স মানবিক দিক থেকে, ট্রান্সপারেন্সির দিক থেকে, অ্যাকাউন্টেবিলিটির দিক থেকে এমন কোনো ইনফ্লুয়েন্স, এমন কোনো প্রভাব
সরকার কর্তৃক প্রতিষ্ঠা করতে আমরা দেখি নাই। জি, যাকে ধন্যবাদ আমরা সমর্থন ধন্যবাদ পাই। জনাব মুনতাসির আলী, আপনাকেও ধন্যবাদ। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট ফজলে রাব্বি, সোনারগাঁও পৌরসভা মেয়র মনোনয়ন প্রার্থী। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আপনি সোনারগাঁও পৌরসভার মেয়রের নির্বাচন করতে যাচ্ছেন, আপনি যদি নির্বাচিত হতে পারেন এই মানুষের জন্য, সোনারগাঁওয়ের মানুষের জন্য কি করতে পারবেন, বিশেষ কিছু করতে পারবেন যদি আমাদেরকে জানান, বা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁওবাসীকে জানান যে কি কাজ আপনি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সোনারগাঁও পৌরসভা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা অঞ্চল। মুঘল সম্রাটের আমল থেকে এই সোনারগাঁও পৌরসভা ইশাকার রাজধানী, সারা বিশ্বে এর সুনাম আছে। এই সোনারগাঁ থেকে বিখ্যাত মসলিন কাপড় প্রাচ্যে রপ্তানি হতো। সেই মসলিন কাপড়ের যে ঐতিহ্য, তার যে সুনাম, এই সুনামে সারা বাংলাদেশ সুনাম বয়ে এনেছে। আমি যদি সোনারগাঁও পৌরসভায় মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবং আল্লাহর রহমতে যদি নির্বাচিত হতে পারি, তাহলে সোনারগাঁও পৌরসভার অনেক সমস্যা আছে। সোনারগাঁও পৌরসভার পয় নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। কারণ সোনারগাঁও পৌরসভায় বৃষ্টি হলে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে যায়। 9 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে চলাচল ব্যবস্থা অচল হয়ে যায়। এই পৌরসভার এই পয় নিষ্কাশনটাকে সুন্দরভাবে, আধুনিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা করতে পারি, এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এটা করতে পারলে সোনারগাঁও পৌরসভা ঝকঝকে তকতকে থাকবে। সোনারগাঁও পৌরসভায় বৃষ্টি হবে, বৃষ্টির পানি পয় নিষ্কাশনে খাল, নদীতে চলে যাবে। সোনারগাঁও পৌরসভার রাস্তাঘাটের অনেক উন্নয়ন করতে হবে। সোনারগাঁও পৌরসভা যেহেতু একটা পর্যটন অঞ্চল, এখানে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন। এই পর্যটকরা এটা বাংলার একটা মুখ। সোনারগাঁও পৌরসভার মাধ্যমে বাংলার চিত্র তাদের মধ্যে তুলে ধরে, তাদের মধ্যে উপস্থাপিত হয়। সেই জন্য সোনারগাঁও পৌরসভাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য, সোনারগাঁও পৌরসভাকে মানুষের সামনে তুলে ধরার জন্য রাস্তাঘাটের উন্নয়ন করা অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটা আমাদেরই করতে হবে, দায়িত্ব নিয়ে করতে হবে। আমি বিশ্বাস করি যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন, জনপ্রতিনিধিরা যদি তার স্থানীয় জনগণের প্রতি কমিটেড থাকে, দায়িত্ববান থাকে এবং তাদের প্রতি যদি দায়বদ্ধ থাকে এবং তার এলাকার প্রতি যদি তার ভালোবাসা থাকে, প্রাণের ভালোবাসা থাকে এবং উনি যদি তার নিষ্ঠা এবং কর্মচেষ্টা থাকে, তাহলে অবশ্যই এলাকার উন্নয়ন সম্ভব। এবং সোনারগাঁও পৌরসভাকে আমরা সেই প্রত্যাশা রাখছি। অ্যাডভোকেট ফজলে রাব্বি, আপনাকে আমি আরেকটু কথা বলি। আমার যে আপনারা যদি সবাই একটু সংক্ষেপে করেন। এক মিনিট বলি। খেলাফত মজলিসের আমার যে সম্মানিত ভাই, উনি সরকারের কোনো সাফল্যই দেখতে পান নাই। উনি শাহেদের কথা বলেছেন, উনি সাবরিনার কথা বলেছেন। আরে ভাই, 18 কোটি মানুষের দেশ, এই দেশে 1জন 2জন শাহেদ সাবরিনা থাকবে, কিন্তু আমার কথা হলো সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সেটা দেখতে হবে। আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। শাহেদকে অ্যারেস্ট করা হয়েছে, সাবরিনাকে অ্যারেস্ট করা হয়েছে, মালেককে অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিচার চলছে, তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে যদি তাদের সেই সব দোষত্রুটি বেরিয়ে আসে, তারা নিশ্চয়ই সাজা পাবে। উনি আরো বলেছেন, আমরা সেই প্রত্যাশা করছি এবং আমরা প্রত্যাশা করছি যে আপনাদের মতো মানুষ বাংলাদেশের উন্নয়নের সাথে যদি সংযুক্ত হয়, নিশ্চয়ই আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং কাজ করবেন মানুষের জন্য, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা যেতে চাই ওমানে। তৌহিদুল আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? ধন্যবাদ। জি, আমরা একটু আপনার কাছে শুনতে চাইবো ওমানে এই করোনা পরিস্থিতির কারণে যারা কর্মহীন হয়েছে, যারা তাদের চাকরি হারিয়েছে, তারা বর্তমানে কি অবস্থায় আছে এবং আপনি যে সংগঠনের সাথে জড়িত রয়েছেন, নিশ্চয়ই দায়িত্ব রয়েছে আপনাদের। সেই মানুষগুলোর জন্য, কর্মহীন মানুষগুলোর জন্য আপনারা কতটুকু করতে পেরেছেন, সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আমাকে একটু টাইম দিবেন, কেননা যেহেতু আমরা বিদেশে থাকি, দেশের জন্য ভাবতে হয় এবং বিদেশের জন্য ভাবতে হয়। ওই জন্য দুই দিকের দায়িত্ব আমাদের রয়েছে। আমি ওমানের পরিস্থিতির কথা বলতে চাই। ওমান থেকে বর্তমানে 2 লক্ষ শ্রমিক বিভিন্ন দেশে চলে গেছে, কিন্তু ওমানের মধ্যে তো কর্ম রয়ে গেছে, মানুষ তো চলে গেছে। এখন যে শ্রমিকগুলো আছে তাদের অনেক চাহিদা হয়েছে। ওমানের মধ্যে যথেষ্ট কর্ম রয়েছে। ওমানের যে শ্রমিকগুলো বিগত দিনে লকডাউনের সময় বসা ছিল, সবাই তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছে। এখন আমাদের যে সংকটটা আছে, সংকটটা এখনো
কারণ কাটেনি কেন? এরা কর্মস্থলে ফিরে গেছে। কর্মস্থল থেকে যেই আমাদের শ্রমিক ভাইদের যে প্রাপ্যটা আসবে সেটা এখনো সময় হয়নি, হয়তো 1 মাস 2 মাস পরে আমরা জানতে পারবো। এইটা হইল আমাদের শ্রমিক ভাইদের পরিস্থিতি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের এই যে মানবিক যুবলীগ, আমি যুবলীগের এখানে দায়িত্ব পালন করতেছি। ইতিমধ্যেও আপনারা জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী ২৮ তারিখ ইতিমধ্যে আমাদের যুবলীগ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে ৪ দিন ব্যাপী। আমাদের এই দলের কথা যে আসতেছে, কথায় কথায় চলে আসতেছে, না বলে পারতেছি না। আমি ধন্যবাদ জানাই ফজলে রাব্বি ভাইকে এই সরকারের উন্নয়ন তুলে ধরার জন্য। আমাদের দেখতে হবে একটা দলের প্রধানের যদি আমরা দোষ দিতে যাই, আমরা আগে দেখতে হবে ওই দলের মূল নীতি কি, ওই দলের মূল কর্মসূচি কি। আমাদের দলের ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম ফরস ভাই, এবং আমাদের অত্যন্ত মানবিক দিন রাত এই কোভিড-19 সময় বারবার অসুস্থ হয়ে পড়া এই আমাদের এই যুবলীগের মহানায়ক মাইনুল হাসান খান লিখন সাহেব ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের কর্মসূচিতে প্রথমে দোয়া মাহফিল, তারপরে আমাদের আসতেছে যে অমানবিক ভাবে লোক জীবনযাপন করতেছে, অসহায় লোকদের সহায়তা করা এবং বিভিন্ন ভালো কাজ, বিভিন্ন দোয়া মাহফিল, এইসব নিয়ে আমাদের রাজনীতি। এখন তার মধ্যে আমাদের ভালো কাজের এই যে মানবিক খাতে যেই কর্মসূচিগুলো পড়ে সবগুলো আমাদের দলের কর্মসূচিতে পালন করে প্রথমে। এর মধ্যে যদি 2-1 যদি আমাদের এই যে খারাপ ব্যক্তি থেকে যায়, খারাপ কাজ, এত 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে 2-1 যদি খারাপ কাজ করেও থাকে, তা আমাদের এই দলের মধ্যে ওইগুলো পড়ে না। কারণ এখনের মধ্যে দল যারা করে, দলের নীতি নির্ধারকের যে লোকগুলো আছে, এগুলো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দলের পদবিগুলো দিয়ে থাকে। এগুলো নামদারি এবং বহিরাগত এসে দলের নামটা পূর্ণ করে। অনেক ধন্যবাদ তৌহিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটু সমাধান, আমাদের একটা কর্মসূচি এখন চলতেছে, কালকে চলবে রক্তদান কর্মসূচি। সোশ্যাল ক্লাবের মাধ্যমে আমরা সকল বাঙালিরা এক হয়ে বাংলাদেশের জমিনের মধ্যে এই যে আমরা বাংলাদেশি কমিউনিটি এবং ওমানের জমিনের মধ্যে ওমান সরকারকে সহায়তা করতেছি রক্তদান করে। আমাদের আগামীকাল রক্তদান কর্মসূচি, দোয়া করবেন। আমরা প্রত্যাশা করছি আপনাদের কর্মসূচি সফল হোক। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা খুব সংক্ষেপে 1 মিনিটে একটু যেতে চাই মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি নারায়ণগঞ্জ জেলা দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, আমরা একটু আপনার কাছে খুব সংক্ষেপে আমরা জানতে চাইব যে এই করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য শ্রমিকদের জন্য সরকারের কাছে আপনারা কি ধরনের দাবি জানাচ্ছেন এবং মালিকদের কাছে আপনাদের কি ধরনের আবেদন রয়েছে, খুব সংক্ষেপে যদি বলেন। আমরা একদম শেষের দিকে আছি অনুষ্ঠানের। ধন্যবাদ। আমি পূর্বে বলেছিলাম যে আমাদের হাসান সাহেব, হাসান ইমাম, উনি সময় মার্কেটের না, উনি সায়েন্স প্লাজা পরিষদ সমিতির সভাপতি, এটা আমি ভুল বলেছিলাম। যাক, তারপর আমি বলতে চাচ্ছি আমাদের শ্রমিকদের যে করুণ অবস্থা, এই নিয়ে আমি বারবার দোকান মালিক সমিতি, উপমহাপরিদর্শক, শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসক এবং চেম্বার অফ কমার্সের বরাবর অনেক আবেদন করেছি। আমাদের এই আবেদন আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তাই আমি জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে আমি জানতে চাচ্ছি
যে আমাদের যে 17টা দাবি আমরা বারবার পেশ করেছিলাম, আদৌ কি আমরা এই শ্রম আইনের যে দাবিগুলি আমরা ভোগ করতে পারবো কিনা। সেটা প্রথম হলো আমরা 1.5 দিন ছুটি, আমরা সপ্তাহে 1.5 দিন ছুটি বলা আছে। কিন্তু তারপরও এই বিষয় নিয়ে আমি বারবার উপমহাদেশের বরাবর এবং জেলা প্রশাসকের বরাবর আমরা আবেদন করেছি, আমরা এটা পাইনি। তবে আমি পরিশেষে বলতে চাচ্ছি, আমাদের মাননীয় শ্রমমন্ত্রী এবং আমাদের শ্রম বান্ধব প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, যেন আমাদের শ্রম আইনে যে শ্রমিকদের যে প্রাপ্য আমরা যেন অতি শর্তে আমরা করতে পারি। অনেক ধন্যবাদ মোহাম্মদ মোজাম্মেল হক। আমরাও আপনাদের যে দাবি, বিশেষ করে এই করোনা মুহূর্তে আমরা যেন শুক্রবার বন্ধটা অন্তত পাই, আমি আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ জনাব মোজাম্মেল হক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মুনতাসির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট ফজলে রাব্বি, সোনারগাঁও পৌরসভার মেয়র মনোনয়ন প্রার্থী নারায়ণগঞ্জ থেকে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ রুহিন বালুচ, প্রেসিডেন্ট মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশন যশোর। ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুল আলম, আহ্বায়ক ওমান যুবলীগ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, অংশ নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলার জন্য। অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে সবার সাথে হয়তো কাঙ্ক্ষিত কথাটা আপনারা বলতে পারেননি। আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আমরা একত্রিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।